প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, একটি সর্বাত্মক লকডাউন আমাদের সারা দেশব্যাপী চলছে। এর আগে লকডাউনের শিথিলতা ছিল ঈদ উপলক্ষে। পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে এই যে মৃতের সংখ্যা এবং করোনা সংক্রমণের সংখ্যা, সেটি কিন্তু সময়ের সাথে সাথে বেড়েই চলেছে, কখনো ঊর্ধ্বগতি, কখনো কিছুটা নিম্নগতি, কিন্তু ঠিক আগের অবস্থায় কিন্তু আমরা ফেরত আসতে পারছি না। এই অবস্থায় কি করণীয় বিষয়গুলো নিয়ে কথা বলবো। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অক্সিজেন এসে পৌঁছেছে, এটি আমাদের দেশের জন্য কতটুকু সুখের সংবাদ বয়ে আনবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে যুক্ত রয়েছেন অধ্যাপক ডাক্তার আহমেদ হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। জি স্যার, যে বিষয়টির কথা বলছিলাম, সারা দেশব্যাপী কঠোর লকডাউন চলছে, কিন্তু ঈদের যে সময়টি ছিল এবং তার পূর্ববর্তী সময়ে এক ধরনের শিথিলতা আমরা লক্ষ্য করেছি। এর কোনো প্রভাব কি আমরা এখন পাচ্ছি কিনা, যেটি আমরা গতকাল দেখলাম মৃতের সংখ্যা অনেক বেশি? স্যার ধন্যবাদ। আসলে আমরা কিছুদিন আগে মানে গত কাল অথবা এর আগের দিন স্বাস্থ্যমন্ত্রীর সাথে যখন সংবাদ সম্মেলন হচ্ছিল, তখন কিন্তু উনি কিন্তু একটা ডাউটের মতো কথা বলেছিলেন যে যখন শিথিলতা ছিল তখন মানুষজন হাটে গিয়েছে, তারপর দোকানপাটে গিয়েছে, এবং সেই জন্য একটা করোনা সংক্রমণের হারটা বেড়ে যেতে পারে। এই কথাটা আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি নিজেই বলেছেন। এর সাথে সাথে কিন্তু আরেকটা কথা উনি বলেছেন যে আমাদের যে স্বাস্থ্য যে নীতিমালা ছিল, যে ধরনের প্রোটোকল আমাদের সাধারণ মানুষের মানে মেনে চলা উচিত ছিল, যেমন ফর এক্সাম্পল মাস্ক পরার ব্যাপারটা, সেটা পুরোপুরি উপেক্ষিত ছিল। তো সেই জন্য এখন এটার এই ধরনের কথাবার্তা যখন আমাদের স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে যখন আসে, তখন কিন্তু উনি দায়টা চাপাচ্ছেন কিন্তু জনগণের উপর। এটা কিন্তু আপনাদের বুঝে নিতে হবে। তার মানে হলো কি, উনি ধারণাই করে নিচ্ছেন যে আমাদের এই সময়টাতে এখন যে আমাদের যে শিথিলতা ছিল, সেই শিথিলতাটা, এই যে দায়টা, এটার জন্য যদি আমাদের সংক্রমণের হারটা বেড়ে যায়, এই সংক্রমণের দায়ের ভারটা কিন্তু জনগণের উপর উনি দিয়ে দিচ্ছেন। এটার মধ্যে কিন্তু সরকারের যে কিছু একটা দায়িত্ব ছিল, সরকারের জন্য যে একটা পরিবেশ তৈরি করার যে দায়িত্বটা ছিল, এই দায়িত্বটুকু উনি স্যার, যে বিষয়টি আমরা দেখছি যে সেই সময় এক ধরনের শিথিলতা ছিল, সেই যে সংক্রমণের হারটা ছিল তখন, তার থেকে মৃতের সংখ্যা কি এখন বাড়ছে কিনা, অর্থাৎ সেই সময় সংক্রমণ বেশি হয়েছে কিনা? স্যার সংক্রমণের ডেফিনেটলি সংক্রমণটা বেড়ে যাবে, কারণ আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি যে আমাদের গতকালকে সংক্রমণের হারটা ছিল 30, মানে টেস্ট পজিটিভিটি রেট, সেটা ছিল যে পরিমাণ টেস্ট করা হয় তার থেকে কতজনকে পজিটিভ পাওয়া যায় সেটা বলা হচ্ছে টেস্ট পজিটিভিটি রেট, এবং সেটা পাওয়া গেছে 30%-এর উপরে। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা হলো, আপনি যদি শুধু ঢাকা ডিভিশনের কথা যদি চিন্তা করেন, ঢাকা ডিভিশনের মধ্যে 12টা ডিস্ট্রিক্ট আছে। 12টা ডিস্ট্রিক্টের মধ্যে মাত্র 2টা ডিস্ট্রিক্টের মধ্যে ছাড়া বাকি 10টা ডিস্ট্রিক্টেই হলো আপনার টেস্ট পজিটিভিটি রেট হলো 30%-এর উপরে, এবং 6টা ডিস্ট্রিক্টে টেস্ট পজিটিভিটি রেট হলো 40%-এর উপরে। তার মানে হচ্ছে ইনফেকশনটা খুব বেড়ে যাচ্ছে। এবং আমাদের কিন্তু চিকিৎসা ব্যবস্থা, আমাদের যদি সম্পূর্ণ যদি চিকিৎসা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্যের যে ইয়েটা, সেটা যদি দেখেন, আমাদের সম্পূর্ণ কিন্তু শহর কেন্দ্রিক, এবং যারা হচ্ছে গ্রামে আছেন, যারা এই করোনাতে ইনফেক্টেড হচ্ছেন, যাদের ইমিডিয়েট একটা দরকার, মানে আপনার মেডিকেল হেল্পটা দরকার, তারা কিন্তু ইমিডিয়েট মেডিকেল হেল্পটা পাচ্ছেন না। আমরা স্যার এই শহর কেন্দ্রিক এবং গ্রাম ভিত্তিক এই দুটি বিষয় নিয়ে কথা বলবো। তার আগে দর্শক, আপনারা কিন্তু চাইলে স্বাস্থ্য বিষয়ক, করোনা বিষয়ক এবং ভ্যাকসিন বিষয়ক যে কোনো প্রশ্ন আমাদের করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। স্যার, যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন, এই যে শহর কেন্দ্রিক সংক্রমণের হার বাড়া, গ্রামাঞ্চলেও কিন্তু এখন অনেক বেশি আগের চেয়ে সংক্রমণের হার, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সতর্কতার জায়গাটি কোথায়? ধন্যবাদ। আসলে ওইটা বলছিলাম যে গ্রামের মানুষগুলো যারা আছেন, তারা তো বেসিক্যালি মানে ডে টু লিভিং ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কি বাস করছেন, এবং সবচেয়ে বড় যেটা ব্যাপার হলো যে ঈদের জন্য প্রচুর মানুষ কিন্তু গ্রামে চলে গিয়েছেন, এবং তারা গ্রামাঞ্চলের মানুষের অবস্থানটা কি হবে এই করোনা সংক্রমণ ঠেকাতে, এই বিষয়টি নিয়ে কথা বলবো। তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন।
দর্শক কে আছেন আমাদের সাথে? জি। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কথা শুনতে পাচ্ছি। কি বলেছেন বলেন। দর্শক আপনার প্রশ্নটি করুন। ও যে আমার তো অসুস্থ বুঝছেন, হাড়ের ইন পড়া। আচ্ছা, জি বুঝছেন? তারপরে হেপাটাইটিস বি জি ভাইরাস, হুম তারপরে হানিয়া। আমি কি করোনা টিকা দিতে পারবো? জি অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। স্যার, যে বিষয়টির কথা দর্শক বলছিলেন। জি, অবশ্যই আপনি করোনার টিকাটা দিতে পারবেন। এখানে যাদের মধ্যে কোমরবিডিটি আছে, যে কোনো টাইপের হোক, মাল্টিমরবিডিটি হোক, আপনারা করোনার টিকাটা দিতে পারবেন। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার থেকে শুধুমাত্র বলা হয়েছে যারা ল্যাকটেটিং মাদার, মানে যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, শুধু তাদের ক্ষেত্রে করোনার টিকাটা এখন না দিতে বলা হয়েছে। আদার দেন দ্যাট, এখন পর্যন্ত যারা 30 ইয়ার্স এন্ড অ্যাবাভ, মানে 30 বছরের ঊর্ধ্বে যারা আছেন, এখন যে নতুন প্রোটোকল অনুযায়ী তারা সবাই টিকা দিতে পারবেন। এবং সম্প্রতি স্যার যেটি হয়েছে, এই বয়স সীমাটা 18 বছরেও নামিয়ে আনা হয়েছে। 18 বছরে এখনো পর্যন্ত প্রোটোকলটা জারি হয়নি, আমি যতটুকু শুনেছি। কিন্তু তারা চিন্তা ভাবনা করছেন, যেটা 30 বছরে নামিয়ে এনেছেন, কিন্তু 18 বছরের জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উনি বলেছেন যে তারা চিন্তা ভাবনা করছেন 18 জি বছরের নিচে নামিয়ে আনার ব্যাপারে। জি, এটা অনেক ধন্যবাদ স্যার আপনাকে। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, যে এই যে গ্রামাঞ্চলে মানুষের অবস্থান কি হবে এই করোনা প্রতিরোধে? গ্রামাঞ্চলের মানুষ এখন তো একটাই যে ব্যাপার, কারণ আমাদের এখন প্রচুর টিকা চলে এসেছে, আমরা এটা বলতে পারি। কারণ আমাদের এখন পর্যন্ত যে মজুদটা আছেন সেটা হলো কি 1 কোটির মতো টিকা। গতকাল স্বাস্থ্যমন্ত্রী যখন সম্মান সম্মানে বললেন, আমাদের এখন পর্যন্ত 1 কোটি টিকা আমাদের রিজার্ভ আছে। সো আমাদের 1 কোটি টাকা বলতে বোঝাচ্ছে আমরা যদি দিনে অ্যাটলিস্ট 1 লাখ করে দিতে পারি, আহ মানে টিকা যদি আমরা প্রয়োগ করতে পারি, কারণ আমাদের এই জিনিসটা আরো স্পিড আপ করতে হবে। গ্রাম অঞ্চলের মানুষ যেন টিকাটা পায়, সেটা আমাদের আরো স্পিড আপ করতে হবে। এবং তারা যেন এই টিকাটাকে, যেহেতু আমাদের গ্রাম অঞ্চলের দিকে ছড়িয়ে গেছে আমাদের ইনফেকশনটা, এবং শহরের চেয়ে গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত বেশি হচ্ছে, এবং মৃত্যু হারের যে ব্যাপারটা সেটাও কিন্তু গ্রাম অঞ্চলে বেশি। এটার কারণটাও আমরা সবাই জানি, কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ শহর কেন্দ্রিক। এই জন্যই হচ্ছে কি মেইন যে জিনিসটা, গ্রামের দিকের মানুষরা হচ্ছে কি এটার বেনিফিটটা নিতে পারছেন না, এবং তারা হলো কি চিকিৎসা ব্যবস্থা শুরু করতেও দেরি করছেন। যে আমাদের যখন একটা করোনা ইনফেকশন হলো, করোনার যে আমাদের সিমটম গুলো, যেগুলো জ্বর হওয়া, কাশি হওয়া, এগুলো সাধারণ মানুষ যারা আছেন, গ্রাম অঞ্চলে যারা থাকেন, তারা হচ্ছে কি তাদের ইমিডিয়েট যে হেল্পটা তারা শুধুমাত্র সেখান থেকে শুরু করছেন, যে ধারে কাছে যদি স্বাস্থ্য ব্যবস্থা যদি পাশাপাশি স্যার তাদের আসলে সচেতনতার জায়গাটাও কিছুটা ঘাটতি রয়েছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তার আগে একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। কি আছেন দর্শক আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ কামাল হোসেন। জি, যে আমার দাদু ঈদের পর দিন থেকে আর কি হাসপাতাল মেডিকেলে ভর্তি আছে। আচ্ছা। তো ওনার সমস্যা হলো যে মানে ডায়াবেটিস কন্ট্রোলে থাকতেছে না। জি, এই 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে একদম নীলে চলে আসতেছে। যদি 10ও থাকে 11ও থাকে, আচ্ছা। তারপর নীলে চলে আসতেছে। আর মেডিকেলে তখন ভর্তি ছিল, তবে তার কিন্তু জ্বর সর্দি কাশি কিচ্ছু নাই। তারপর ডাক্তার বলছিল যে কোভিড জি। টেস্ট করানোর জন্য। জি, দর্শক আপনার প্রশ্নটি কি? জি, মানে এই যে ডায়াবেটিসটা কিভাবে নিয়ন্ত্রণ করবে সেই বিষয়টি। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। স্যার, আপনার আনুষঙ্গিক কোনো প্রশ্ন আছে কিনা? ধন্যবাদ। আসলে এখন তো উনি ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে আছেন, কোন একটা হাসপাতালের কথা বললেন উনি আছেন, তো ডেফিনেটলি তাহলে তারা টেক কেয়ার করছেন। হাসপাতালের যারা ডাক্তার আছেন, নার্সরা আছেন, তারা সবাই টেক কেয়ার করছেন, কারণ সবাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এই মুহূর্তে, আমরা কোভিড সিচুয়েশনটা নিয়ে খুবই অরিড। সেই জন্য অধিকাংশ যে আমাদের মানে জনবল, যেটা বলতে বলতে বোঝায় যে স্বাস্থ্য ব্যবস্থার জনবল, তারা হলো গিয়ে এই কোভিডটাকে ট্যাকল করার চেষ্টা করছেন। সো আমাদের যে মেইন যে কনসেন্ট্রেশন গুলো অন্যান্য দিকে, নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছেন, ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপরে হচ্ছে ক্যান্সার, রেসপিরেটরি ইলনেস, অন্যান্য যে সমস্ত আছেন, সিওপিডি, তো এই ধরনের ব্যাপারগুলোতে আমরা এখন লেস কনসেন্ট্রেশন দিচ্ছি। কিন্তু আসলে মানুষের এই সমস্ত ব্যাপারগুলো আগে থেকেও ছিল, এটাও থাকবেও, এবং ব্যাপারগুলো হচ্ছে আমাদেরকে এটা নিয়েই চলতে হবে। সো ডেফিনেটলি যে সমস্ত আমাদের আর স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যারা কাজ করছেন, তাদের নিজস্ব এক্সপার্টাইজ আছেন, তারা সেভাবেই তাদের ট্যাকেল করছেন। তা আমিও আশাবাদী যে আপনার
যে দাদার কথা বললেন মোস্ট প্রবাবলি, তো দাদাকে যদিও হয়তো বা ওল্ড এজ হতে পারেন উনি, হুম বা হুম অন্যান্য কোমরবিড থাকতে পারেন, তার যে হাসপাতালে আছেন তারা নিশ্চয়ই খুব ভালোভাবে তার টেক কেয়ার করবেন। জি জি অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনি ভ্যাকসিন প্রাপ্তির কথা বলছিলেন, সেক্ষেত্রে বয়সসীমা শিথিলতার কথাও বলা হয়েছে। স্পট রেজিস্ট্রেশনের যে বিষয়টি ছিল, অর্থাৎ তিনি যাবেন সেই বুথে যেই রেজিস্ট্রেশন করবেন এবং টিকা নিয়ে চলে আসবেন, এই জাতীয় পদ্ধতি আসলে কতটুকু দরকার এই মুহূর্তে বাংলাদেশের জন্য স্যার? ধন্যবাদ। আসলে আমাদের যে মানে আমাদের আন্ডার 2 চিলড্রেনদের যে সমস্ত ভ্যাকসিন গুলো দেওয়া হয়, আমরা যে ভ্যাকসিনেশন কাভারেজ যেটা বলি, জি তো সেখানের মধ্যে কিন্তু আমাদের স্পট রেজিস্ট্রেশনের একটা ব্যাপার আছে, যেখানে মানুষজন সঙ্গে সঙ্গে গিয়ে দিতে পারে। সেইভাবে আমরা কিন্তু আমাদের আহ, মানে ভ্যাকসিনেশনের কাভারেজ, মানে চিলড্রেনদের জন্য জি যেটা, সেটা কিন্তু আমরা 92% পর্যন্ত কভার করতে পেরেছি। হুম হুম এখন আমাদের যে করোনা যে ভ্যাকসিনের ব্যাপারটা, সেটা স্পট রেজিস্ট্রেশন খুবই দরকার। কিন্তু সেই জন্য আমাদের টেকনিক্যাল যে ম্যান পাওয়ার যেটা দরকার, টেকনিক্যাল যে জনবল দরকার, জি তাদেরকে ট্রেন আপ করাটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তাহলে হুম সো দ্যাট তারা হয়তো বা একটা মোবাইল ভ্যানে করে তারা সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে চলে গেল, এবং গ্রামে গঞ্জের মানুষ যারা আছেন তাদেরকে স্পট রেজিস্ট্রেশন করে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করাটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আমরা কিন্তু একটা স্পিড আপ করতে পারবো, কারণ আমাদেরকে মনে রাখতে হবে করোনার যে ভ্যাকসিনটা আমরা কতদিন পর্যন্ত স্টে করবে, মানে আপনার অ্যান্টিবডিটা কতদিন পর্যন্ত থাকবে, এখনো পর্যন্ত আননোন। তাও অনেকে বলছেন 1 বছর। তো 1 বছরও যদি থাকে, তার মানে হচ্ছে প্রচুর মানুষকে আপনার 1 বছরের মধ্যে জি আপনার অ্যাটলিস্ট 70% মানুষকে আপনার এটা কাভার করতে হবে। হুম এমন 70% মানুষ যদি কাভার করতে হয়, তার মানে হচ্ছে 10 কোটি মানুষ, ক্লোজ টু 10 কোটি স্যার, মানুষকে কিন্তু এক্ষেত্রে যে আপনার বিষয়টি আমরা একটা সময় হার্ড ইমিউনিটির কথা বলছিলাম, সেক্ষেত্রে আসলে কত শতাংশ মানুষকে বাংলাদেশের ভ্যাকসিনের আওতায় আনলে আসলে এই হার্ড ইমিউনিটির সুফল আমরা পাবো? আমরা মানে অ্যাডাল্ট পপুলেশনদের জন্য দেওয়া হচ্ছে তো হুম এই হুম হুম, মুহূর্তে। এখন অ্যাডাল্ট পপুলেশনদের অ্যাটলিস্ট 70% এর কথাই আমরা বলছি, জি যে আমরা 70% পর্যন্ত অ্যাটলিস্ট কাভার করি, কারণ আমাদের টার্গেট তো আসলে সব মানুষকেই দেওয়া। হুম এটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা দেশেই কিন্তু তাই তাই করছে। হুম তাদের টার্গেটটা হচ্ছে সব মানুষ, 100% মানুষকে 100%, 100 জন মানুষ থাকে 100 জন মানুষকেই তাদেরকে দেওয়া। হুম হুম, কিন্তু এটা তো আসলে একটা ডিফিকাল্ট একটা জিনিস, যে 100 জন মানুষের মধ্যে 100 জন মানুষের চায়ও না, তাদের মধ্যে হেসিটেন্সি আছে, রিলাক্টেন্সি আছে, তারা ভ্যাকসিনটা নিতেও চায় না, জি অনেকে আছে। তো আমাদেরকে কাভার করতে হবে 70%, সো দ্যাট ইট ক্যান মানে মেক এ ওয়াল, হুম এটা যেন ইনফেকশনটা যেন ছড়াতে না পারে। জি আমাদের যে মানে চিলড্রেনের যে ভ্যাকসিনের কথাটা আমরা বলছি, সেখানেও কিন্তু আমরা 100% কাভার করতে পারছি না। হুম হুম এবং ওইখানের মধ্যে কিন্তু আপনার ভ্যাকসিনের যে এফেক্টিভনেসটা, সেই এফেক্টিভনেসটা অনলি ক্লোজ টু 50%। মানে আপনি যদি 92% কে হচ্ছে কি তাকে দেওয়া হচ্ছে, জি মানে চিলড্রেনদের, কিন্তু এফেক্টিভনেস হচ্ছে 50%, সেটা দিয়ে কিন্তু আপনি প্রচুর মানে মিজলস বলেন, তারপরে হলো গিয়ে টাইফয়েড বলেন, তারপর হলো গিয়ে টিবি বলেন, জি টিউবারকুলোসিস, এই ধরনের মানে জটিল জটিল যে সমস্ত ইনফেকশাস রোগগুলো আছে, সেগুলোকে কিন্তু আমরা হচ্ছে ট্যাকল দিতে পারছি। হুম সো আমাদেরকে এখন যে আমি 70% এর কথা বলছি, এটা যদি আমরা দিতে পারি, জি তাহলেই কিন্তু আমরা আমাদের সমস্ত কিছু খুলে দিতে পারবো। আমাদের স্কুল কলেজ প্রায় 1.5 বছর ধরে বন্ধ, হুম হুম এবং এখানের মধ্যে যে ইম্প্যাক্টটা পড়ছে, ইট ইজ মারাত্মক। জি আমাদের স্টুডেন্টদের উপর যে মারাত্মক, মানে আমাদের পুরো এডুকেশন জি সিস্টেমটা আমরা ধ্বংস করে দিচ্ছি। জি আমরা সো স্যার যে এটা ডেল্টা ভ্যারিয়েন্টের কথা বলছি, সেই ডেল্টা ভ্যারিয়েন্টে আমরা জানি যে অন্যান্য ভ্যারিয়েন্টগুলোর চেয়ে সংক্রমণ হার বেশি, কিন্তু স্যার সাধারণত যারা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন, উপসর্গগুলো বা লক্ষণগুলো আসলে কতদিনের মধ্যে তাদের মধ্যে প্রকাশ পাচ্ছে স্যার? ধন্যবাদ। আগে যখন প্রথম দিকে করোনা ইনফেকশনটা ধরা পড়েছিল, জি তখন দেখা যেত যে 5 থেকে 7 দিন লাগতো, এবং সেই জন্য এটার মানে কেস আইডেন্টিফাই করাটা, এটা স্প্রেডটা খুব মানে অন্যভাবে হতো। জি আমরা কিন্তু স্যার এই ডেল্টা উপসর্গগুলো ভ্যারিয়েন্টের নিয়ে আরো কথা বলবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। কে আছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আমি ইমরান তালুকদার নবীগঞ্জ থেকে বলছিলাম। জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। কোন মানুষটা টিকা দিতে পারবে না? জি
অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। স্যার, যে বিষয়টির কথা দর্শক বলছিলেন যে কোন কোন ব্যক্তি বা কোন কোন কন্ডিশন যদি হয় সেক্ষেত্রে আসলে টিকা গ্রহণ করতে পারবেন না, স্যার। এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের মধ্যে যে প্রোটোকলটা দিয়েছে, প্রজ্ঞাপন যেটা জারি করেছে, জি। সেখান থেকে বলা হয়েছে শুধুমাত্র ল্যাকটেটিং মাদার যারা হচ্ছে আপনার ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তাদেরকে টিকা দিতে মানা করেছেন। কিন্তু যে কোনো অ্যাডাল্ট পপুলেশন যারা এই মুহূর্তে আছে 30 ইয়ার্স এন্ড অ্যাবাভ যারা, তাদেরকে যে কেউ টিকা দিতে পারবেন। ইভেন কি যাদের কোমরবিডিটি আছে, মাল্টিমরবিডিটি আছে, তারাও টিকা দিতে বলা হয়েছে। এবং টিকা দেওয়ার যে অ্যাডভান্টেজটা, সেটা কিন্তু আপনার ইনফেকশনটাকে প্রতিরোধ করে না, আপনাকে হসপিটালাইজেশনটাকে কমানো, যাতে করে আপনার স্যার, কারা আসলে টিকা দিতে পারবেন না এই বিষয়টি আমরা জানবো, তবে তার আগে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার আম্মার 73 বছর বয়স, ঠিক আছে? জি। এখন কালকে আমাদের টিকার ডেট, সে টিকা দিতে পারবে কিনা, তার কাশি আছে। জি, ধন্যবাদ দর্শক আপনাকে। আপনার এই বিষয়টি নিয়ে কথা বলবো। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে দর্শক? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমার অ্যালার্জি জনিত সমস্যা আছে আর কি, আমার ব্লাডে অ্যালার্জি। আমি কি টিকা নিতে পারবো? জি, দর্শক আপনার বয়সটি কত? জি, দর্শক আপনাকে ধন্যবাদ। স্যার, প্রথম প্রশ্নে আসছি, সেটি হচ্ছে টিকার বিষয়ে যেটি বলছিলেন 73 বছর বয়স, তিনি আসলে টিকা দিতে পারবেন কিনা, প্রথম দর্শকের প্রশ্ন। জি, ধন্যবাদ। আসলে এই জন্য মানে আমি যতগুলো কোশ্চেন পাচ্ছি সবই হচ্ছে টিকা নিয়ে এখন। তো আমি দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষের মধ্যে হেসিটেন্সিটা এবং রিলাক্টেন্সিটা খুবই বেশি, জি। যে প্রচুর মানুষ আছে তারা বুঝতেই পারছেন না। তার মানে হলো কি, আমাদের সরকারের পক্ষ থেকে একটা গ্যাপ রয়ে গেছে, যেটা মানুষকে বোঝানো যে টিকা নেওয়াটা কতটা জরুরি। তো এই জায়গাটায় আমি বলছি 73 বছর বয়স হলেই যে টিকা দিতে পারবেন না বা সেটা না, আপনি 73 বছর বয়স হোক বা 80 বছর বয়স হোক, আপনি অবশ্যই টিকা নিতে যাবেন এবং টিকা নেবেন। জি। এবং এখানের মধ্যে আরেকটা জিনিস বলেছেন যে অ্যালার্জির কথা। এখন এটা অ্যালার্জি তো অনেক রকমের হয়ে থাকে। তো অ্যালার্জির এই ব্যাপারটা আসলে ডিসক্লোজ করাটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আপনি যখন টিকা নিতে যাবেন তখন হচ্ছে কি ধরনের অ্যালার্জি হচ্ছে আপনার। কারণ অনেকে খাবার থেকে অ্যালার্জি হয়, সেটা হচ্ছে খুবই মাইনর টাইপের অ্যালার্জি, এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু টিকা নিতে পারবেন। এখন অন্য টাইপের যদি অ্যালার্জি থাকে, যে অন্য কোনো কিছু, যে তখন সেক্ষেত্রে আপনার টিকা নেওয়া বা টিকা না নেওয়ার যে ডিসিশনটা, সেটা হলো আপনি কেন্দ্রের উপর ছেড়ে দেন। আপনি কেন্দ্রে গিয়ে যদি ডিসক্লোজ করেন যে এই অবস্থা হয়েছে আমার, তাহলে আমি কি টিকা নিতে পারবো কিনা, তখন তারাই সেই ডিসিশনটা আপনার উপর তখন দিয়ে দেবে। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার আপনাকে। যে বিষয়টি স্যার একটু দর্শকদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে টিকা দেওয়ার পর কতক্ষণ তারা সেই বুথ বা কেন্দ্রে অবস্থান করবেন, স্যার। ধন্যবাদ। এমনিতেই বাংলাদেশ সরকারের মানে প্রতিটা হসপিটালের মধ্যে যেখান থেকে টিকা কেন্দ্র আর কি, জি। টিকা কেন্দ্রে কিন্তু বলে দেওয়া আছে এবং তাদের জন্য আলাদা রুম করে দেওয়া আছে। তারা টিকা দেওয়ার পরে হাফ এন আওয়ার তাদের ওয়েটিং রুমে ওয়েট করবেন, এবং এর মধ্যে যদি তারা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি সৃষ্টি হয়, তারপরে তখন ডাক্তারের কাছে এসে রিপোর্ট করবেন যে আমার এই সিচুয়েশনটা হয়েছে। সো মানে প্রতিটা বুথের মধ্যে এবং প্রতিটা জায়গায় একটা করে আলাদা বুথ তৈরি করা হয়েছে, যেখানে মানুষ হচ্ছে কি অপেক্ষা করবেন টিকা দেওয়ার পরে। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। কে আছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমি নরসিংদীর মনহটি থেকে অধ্যাপক রিয়াজউদ্দিন বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করুন। আমাদের এলাকায় যে আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি, কিন্তু মাঝে মধ্যে দুই একজনের কিছু এরকম উপসর্গ দেখা দিলে তো জানাজানি করলে বরং ওরা আরো গোপন রাখার চেষ্টা করে। জানাজানি পরীক্ষা করলেই করোনা ধরা পড়ে। এক্ষেত্রে স্যার আমরা কি করব? জি, অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। আপনার এই বিষয়টি নিয়ে কথা বলছি স্যার। ধন্যবাদ। আসলে আপনি যে কথাটা বললেন, এটা হচ্ছে সারা বাংলাদেশের একটা পরিবেশ। আমি এটা শুধুমাত্র নরসিংদীর পরিবেশ বলবো না বা আপনার এলাকার পরিবেশ বলবো না, এটা অনেকে বাংলাদেশের সাধারণ মানুষের এটা হচ্ছে একটা টেন্ডেন্সি দেখা গিয়েছে। এটা কারণটা হলো যে অনেকের হচ্ছে ডে টু ডে লিভিং, তো হয়তোবা তার কাজের যে পরিবেশ বা কাজ যেখানে কাজে যাচ্ছেন সেখানে কাজ থেকে তাকে হয়তোবা ছাঁটাই করা হবে, এই ভয়টা অনেকের মধ্যে আছে। সেই জন্য তারা অনেকে গোপন রাখতে চান যে তাদের মধ্যে যে সিমটমস গুলো ধরা পড়ছে সেটা যেন কাউকে প্রকাশ করতে না পারে। তো এই জায়গাটায় সবচেয়ে যেটা
সবচেয়ে যেটা আপনার জন্য আমি উপদেশ দেব, মাস্ক ব্যবহার করুন। এই জন্য আপনাকে বলা হয়েছে মাস্ক ব্যবহার করার জন্য, কারণ আপনি তো জানেন না কার উপসর্গ আছে বা কার করোনা ইনফেকশনটা হয়েছে, সেটা তো আপনি জানেন না। সেই জন্য আপনাকে বলা হয়েছে মাস্কটা ব্যবহার করুন। মাস্কটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু 90% থেকে 95% হলো গিয়ে আপনার এই ইনফেকশনটা থেকে আপনি রেহাই পেতে পারেন। জি। সো মাস্ক পরাটা হচ্ছে কি সবচেয়ে জরুরি একটা বিষয়। এটা হচ্ছে মানে সারা বাংলাদেশের মানুষের জন্য বলা হয়েছে, এটা মাস্ক ব্যবহার করুন। এটা টিকার চেয়ে, আপনি এই মুহূর্তে যদি টিকাটা না নিয়েও থাকেন এবং টিকাটা যদি নিয়েও থাকেন, তাহলেও তারপরও বলছি অবশ্যই অবশ্যই আপনি মাস্ক ব্যবহার করুন। যখনই আপনি অন্য একটা মানুষের সাথে কথা বলতে যাবেন বা অন্য একটা মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে বা কোনো একটা গ্যাদারিং এ থাকবেন, তখন মাস্ক ছাড়া আপনি যেন না থাকেন। তাহলে আপনি আপনাকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং আপনাকে নিজেকে রক্ষা করা মানে হলো জি। আপনি আপনার পরিবারকেও রক্ষা করতে পারবেন। জি, ধন্যবাদ স্যার। আপনাকে আরেকজন দর্শকের ফোন ছিল, সেটি হচ্ছে কারা আসলে টিকা গ্রহণ করতে পারবেন না, এই বিষয়টি খুব সংক্ষেপে জেনে নিব, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি। স্যার, টিকা সবাইকে আমি নেওয়ার জন্য বলবো, জি। কারণ টিকার যে ব্যবহারটা সেটা হলো কি আপনার ইনফেকশনটাকে কমানো না। কারণ আমরা ইউএসএ বা ইউকে তে আমরা দেখেছি টিকা নেওয়ার পরও তাদের কিন্তু 50,000-এর উপরে ইনফেকশনটা ধরা পড়েছিল। তার মানে হচ্ছে কি টিকা নেওয়ার পরও ইনফেকশনটা হচ্ছিল। টিকার যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনার সিভিয়ারিটিতে কমিয়ে দিবে এবং সেই জন্য আপনার হসপিটালাইজেশন হবে না, হসপিটালের উপর আমাদের চাপটা কমে যাবে। আপনার যে সিভিয়ার যে সিমটম গুলো সেটা না হওয়া মানে হলো কি আপনার মৃত্যু হারটা বাংলাদেশের জন্য কমিয়ে ফেলা। তো সেই জন্য আমি বলছি টিকা অবশ্যই নেবেন, যে কোনো পরিস্থিতিতে হোক আপনি টিকাটা নেবেন। জি। এবং শুধুমাত্র যারা হলো ল্যাকটেটিং মাদার, যারা হচ্ছে গিয়ে মানে ব্রেস্ট ফিডিং করাচ্ছেন বাচ্চাদেরকে, তাদের জন্য বলা হয়েছে টিকাটা না নেওয়ার জন্য জি। এই মুহূর্তে। তো আর বাকি সবাইকে বলা হয়েছে টিকাটা নেওয়ার জন্য। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান দেখছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের দেশে যেহেতু ভ্যাকসিন রয়েছে, সেক্ষেত্রে ভ্যাকসিন নিয়ে সচেতনতা তৈরি করা আমাদের এখন কিন্তু একান্ত জরুরি। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজ 24 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।